হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। ইংলিশ পেডাগজির ওপর এটি প্রথম ক্লাস। ইংলিশ পেডাগজির একটি গুরুত্বপূর্ণ টপিক লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এই ভিডিওতে এই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সম্পর্কে ডিটেলস ডিসকাস করব। সবার প্রথমে বুঝতে হবে যে লার্নিং কি। লার্নিং এর বেঙ্গলি মিনিং হলো শিখন। তাহলে লার্নিং বা শিখন কি? লার্নিং ইজ এ প্রসেস অফ অ্যাকোয়ারিং নিউ স্কিল অর নলেজ অ্যান্ড ইমপ্রুভিং দ্য এক্সিস্টিং স্কিলস। অর্থাৎ লার্নিং বা শিখন হলো একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তি নতুন নতুন স্কিল আয়ত্ত করে এবং পাশাপাশি নলেজ গেইন করে এবং সেই সঙ্গে তার মধ্যে যে এক্সিস্টিং নলেজ রয়েছে বা এক্সিস্টিং যে স্কিল রয়েছে সেই স্কিলকে ইমপ্রুভ করে। অর্থাৎ এক কথায় আমরা লার্নিং বলতে যেটা বুঝবো যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে, নতুন নতুন দক্ষতা অর্জন করবে এবং তার মধ্যে যে এক্সিস্টিং জ্ঞান রয়েছে, দক্ষতা রয়েছে, সেই জ্ঞান বা দক্ষতার সে উন্নতি করবে বা সেটিকে ইমপ্রুভ করবে। A change in his বা her knowledge and behavior on account of learning। অর্থাৎ শিখনের দরুন ব্যক্তি তার নিজের আচরণকে পরিবর্তন করবে। লার্নিং মিনস মডিফিকেশন অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণগত পরিবর্তন, এবং তার পাশাপাশি ইন্টেলেকচুয়াল লেভেলেও ডেভেলপমেন্ট ঘটে। অর্থাৎ বৌদ্ধিক বিকাশ হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, ইমোশনাল ডেভেলপমেন্ট হয়। এক কথায় ওভারঅল ডেভেলপমেন্ট ঘটে এই লার্নিং বা শিখনের ফলে। দেন দেখব যে লার্নিং ইজ সিস্টেমেটিক। কারণ লার্নিং একটি সিস্টেমেটিক প্রসেস এই কারণ লার্নিং হচ্ছে ফর্মাল এবং এই লার্নিং বা শিখনের জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার থাকে বা এটি একটি ফর্মাল ওয়েতে পরিচালিত হয়, যেমন স্কুল এডুকেশন, কলেজ এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন বা আদার্স যে এডুকেশনগুলি সেগুলো সিস্টেমেটিক একটা ওয়েতেই চলতে থাকে। সে কারণে লার্নিংকে সিস্টেমেটিক বলা হয়। তার সাথে মিনিংফুল প্রসেস কেন? কারণ লার্নিংয়ের ক্ষেত্রে একটা অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের টার্গেট থাকে। থ্রু আউট সেমিস্টার বা থ্রু আউট ইয়ার্সে এন্ডিংয়ে একটা ইভ্যালুয়েশন হয়, সেখানে জাজমেন্ট করা হয় যে লার্নিং প্রসেস কতটা অ্যাচিভ করতে পেরেছে। তাই এটা একটা মিনিংফুল প্রসেস। লার্নিং ইজ কনসিয়াস প্রসেস, অর্থাৎ লার্নিংয়ের জন্য ব্যক্তিকে সচেতন হতে হয়। এটা সাবকনসিয়াসভাবে লার্নিং হয় না। এক্ষেত্রে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, ট্রায়াল অ্যান্ড এরর প্রভৃতির মাধ্যমে লার্নিং ঘটে। তাই এক্ষেত্রে ব্যক্তিকে কনসিয়াস হয়ে বা সচেতন হয়ে তবে তার শিখন হবে। তাই শিখনের জন্য ব্যক্তিকে সচেতন হওয়া একান্ত প্রয়োজন। টাইপস অফ লার্নিং, অর্থাৎ শিখনের যে প্রকারভেদ, আমরা শিখনকে তিনটি ভাগে ভাগ করি। একটা মোটর লার্নিং কি? অ্যাক্টিভিটিস ইন ডে টু ডে লাইফ, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যে কাজকর্মগুলো করি সেগুলি হলো মোটর লার্নিং। যেমন ওয়াকিং বা হাঁটা চলা করা, রানিং করা, ড্রাইভ করা বা ক্লিম্বিং অর্থাৎ কোথায় চড়া ওঠা, এই যে কাজকর্মগুলো দৈনন্দিন জীবনে ব্যক্তি করে থাকে এগুলোকে বলা হয় মোটর লার্নিং। যেমন ড্রাইভিং আমাদের শিখতে হয়। শিশু শৈশবে ভালো চলাফেরা করতে পারে না, তাকে অন্যজনের সাপোর্ট নিয়ে প্রথমে তাকে চলতে হয় বা তাকে সাপোর্টিভ কিছু দেওয়া হয়, তাকে ধরে বা তার সাহায্য নিয়ে সে চলতে শেখে। রানিংয়ের ক্ষেত্রেও তাকে ডেলি প্র্যাকটিস করতে হয়, তার যে লেগ তার স্ট্রেংথ বাড়াতে হয়। সুতরাং এই সমস্ত কিছু হচ্ছে মোটর লার্নিং, যেগুলো ডে টু ডে লাইফের ক্ষেত্রে ঘটে। ভার্বাল লার্নিং, ভার্বাল মিন হচ্ছে ওরাল, অর্থাৎ মৌখিকভাবে আমরা যে জিনিসগুলো শিখি সেগুলোই হচ্ছে ভার্বাল লার্নিং। ল্যাঙ্গুয়েজ উই স্পিক দ্য কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে যে আমরা ভাষার ব্যবহার করি। অ্যান্ড উই অ্যাডাপ্ট সাইন, পিকচার্স, সিম্বলস, ওয়ার্ডস, সাউন্ড ইত্যাদি।
তাহলে ভার্বাল লার্নিং মিন ওরাল, অর্থাৎ মৌখিকভাবে যে ভাবের আদান প্রদান ঘটে কমিউনিকেশনের ক্ষেত্রে সেটাই হলো ভার্বাল লার্নিং। কনসেপচুয়াল লার্নিং মিন মেন্টাল প্রসেস, যেগুলো আমাদের হিউম্যান ব্রেনের মধ্যে যে মেন্টাল প্রসেস বা মানসিক যে প্রক্রিয়াগুলি ঘটে, যেমন থিঙ্কিং অর্থাৎ ভাবনা চিন্তা করা, রিজনিং করা, বা ইন্টেলিজেন্স যে বৌদ্ধিক দক্ষতা, তার বেসিসে থট ক্রিয়েট করা, আইডিয়াগুলোকে অর্গানাইজ করা, এই সমস্ত কিছুর যে মেন্টাল প্রসেস, এই মেন্টাল প্রসেসগুলো লার্নিংকে কী করে, প্রভাবিত করে, মানুষের যে বৌদ্ধিক ক্ষমতা বা ইন্টেলেকচুয়াল লেভেলকে ডেভেলপ করে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিং, অর্থাৎ শিখনের ক্ষেত্রে বা শিখনকে প্রভাবিত করে এমন কোন কোন ফ্যাক্টরগুলো, যেগুলোর দ্বারা শিখন প্রক্রিয়া খুব ভালো হতে পারে অথবা যেগুলোর অভাবজনিত কারণে শিখন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। প্রথমে আমরা লার্নার্স রিলেটেড বা শিক্ষার্থীর মধ্যে যে সকল জিনিসগুলোর কারণে শিখন প্রক্রিয়া প্রভাবিত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে মোটিভেশন, অর্থাৎ শিক্ষার্থীর সর্বপ্রথম তার মোটিভেশন বা পেশনা থাকার প্রয়োজন। যে লার্নিং শুরু হওয়ার আগে শিক্ষার্থীর মধ্যে যদি মোটিভেশন না থাকে, তার মধ্যে যদি সেই পেশনা না থাকে শেখার জন্য, তাহলে তার মধ্যে বা তাকে কোনো কিছু শেখানো সম্ভব নয় বা সে কোনো কিছু শিখতে পারবে না। তাই তার মোটিভেশন বা তার পেশনা সবার আগে প্রয়োজন শেখার ক্ষেত্রে। মেন্টাল ক্যাপাসিটি, অর্থাৎ তার যে মানসিক দক্ষতা, যে তার মেমোরি লেভেল, আইকিউ লেভেল বা কোনো কিছুকে আন্ডারস্ট্যান্ড করার যে অ্যাবিলিটি, সেটার ওপর ডিপেন্ড করে লার্নিং। ক্লাসে বা শ্রেণীকক্ষে দেখা যায় যে কিছু লার্নার্স যারা খুব স্লো লার্ন করে, অর্থাৎ খুব কম সময়ে তারা শিখতে পারে না, তাদের অনেকটা বেশি সময় লাগে, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক কম হয়। অন্যদিকে বেশ কিছু অ্যাডভান্স লার্নার্স থাকে যারা খুব কম সময়েই তাড়াতাড়ি কোনো জিনিসকে আয়ত্ত করে নেয়। এই যে মেন্টাল ক্যাপাসিটি, এই মেন্টাল ক্যাপাসিটি লার্নিংকে প্রভাবিত করতে পারে। ইন্টারেস্ট অ্যান্ড অ্যাপটিটিউড, অর্থাৎ শিক্ষার্থীর এখানে আগ্রহ এবং অ্যাপটিটিউড টু ডু সামথিং বা টু ডু লার্ন সামথিং এর যে দক্ষতা, সেই অ্যাপটিটিউড যদি ঠিকঠাক থাকে তবেই সে সঠিকভাবে কোনো জিনিসকে শিখতে পারে। হেলথ, সেখানে ফিজিক্যাল হেলথ অনেকখানি লার্নিংকে প্রভাবিত করবে, কারণ কারোর ফিজিক্যাল স্ট্রেংথ বেশি থাকলে বা তার মধ্যে ফিজিক্যাল যে অ্যাবিলিটি যদি বেশি হয়, সে যদি উইক না হয়, তাহলে তার মধ্যে লার্নিং ক্যাপাসিটি অনেক বেড়ে যায় বা তার যে ইন্টারেস্ট, মোটিভেশন, কনফিডেন্স অনেক বেশি থাকে। অ্যাটেনশন রেডিনেস, অর্থাৎ শিক্ষার্থীকে সর্বপ্রথমে অ্যাটেন্টিভ হতে হবে, মনোযোগ দিতে হবে কোনো একটা পাঠ্যক্রমে। টিচার্স কোনো একটা কন্টেন্ট পড়াচ্ছেন, সেই কন্টেন্টটিকে বোঝার জন্য তার যেমন মোটিভেশন দরকার, তেমন তার ইন্টারেস্ট থাকা দরকার এবং সেক্ষেত্রে তাকে অ্যাটেনশনও দিতে হবে, যেটা শিখনের ক্ষেত্রে তাকে তৈরি করে রাখে। ফ্যাক্টরস রিলেটেড টু টিচার্স, এবারে আমরা টিচার্স রিলেটেড ফ্যাক্টরসগুলো দেখব যে সেটা লার্নিংকে কিভাবে প্রভাবিত করবে। কমান্ড ওভার দ্য সাবজেক্ট, অর্থাৎ যে শিক্ষক পড়াচ্ছেন বা তিনি একটা কন্টেন্ট ডেলিভার করছেন, সেই শিক্ষকের সাবজেক্টের প্রতি তার দক্ষতা থাকতে হবে, সাবজেক্টের প্রতি তার জ্ঞান থাকতে হবে যথেষ্ট, তবে সেই টিচার্স কনফিডেন্টলি তার লেকচারকে ডেলিভার করতে পারবে এবং শিক্ষার্থীরা তারা সেই কন্টেন্টকে বুঝতে পারবে। কারণ সাবজেক্ট বা যে কন্টেন্টটি শিক্ষক পড়াচ্ছেন তার বেসিক কনসেপ্ট ক্লিয়ার যদি টিচার্স বা শিক্ষকের না থাকে, তাহলে শিক্ষক সেটা সঠিকভাবে শিক্ষার্থীর কাছে প্রেজেন্ট করতে পারবে না এবং তখনই কি হবে না, শিক্ষার্থীদের মধ্যে একটা ইন্টারেস্ট লুজ হবে, তাদের মোটিভেশন বা ইন্টারেস্ট সেটি নষ্ট হয়ে যাবে। ওয়ে অফ কমিউনিকেটিং, অর্থাৎ শিক্ষকের মধ্যে জ্ঞান যথাযথ থাকবে বা সাবজেক্টে তার কমান্ড রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও যদি শিক্ষকের কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয়, তাহলে তিনি তার কন্টেন্টকে সঠিকভাবে ডেলিভার করতে পারবেন না বা
শিক্ষার্থীরা তার যে কন্টেন্ট সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না। পার্সোনালিটি অ্যান্ড অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নার, এক্ষেত্রে শিক্ষকের পার্সোনালিটি ডিপেন্ড করে বা তার অ্যাটিটিউড, লার্নার্সদের প্রতি সে কতটা ফ্রেন্ডলি থাকেন, কতটা ফেসিলিটেটর বা গাইড হিসাবে কতটা দায়িত্ব পালন করে থাকেন, এই সমস্ত কিছু ডিপেন্ড করে। এক কথায় টিচার্স অ্যান্ড স্টুডেন্টের যে বন্ডিং, সেই বন্ডিং যদি যথাযথ হয় তাহলে লার্নিং অনেক স্মুথ হয়ে যায়। বিহেভিয়ার উইথ স্টুডেন্ট, সেই একই যে স্টুডেন্টদের প্রতি টিচারের যে বিহেভিয়ার বা আচরণ, সেই আচরণ স্টুডেন্টকে প্রভাবিত করে, কারণ টিচার্স অ্যাজ এ রোল মডেল প্লে করে এবং স্টুডেন্টরা টিচার্সকেই তারা অনুকরণ করে, অনুসরণ করে, এবং সেক্ষেত্রে টিচার্সের বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি যথাযথ হওয়া একান্ত প্রয়োজন লার্নিং বা শিখনের ক্ষেত্রে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিংয়ের ক্ষেত্রে এবারে আমরা দেখব যে এডুকেশনাল এনভায়রনমেন্ট বা যে শিক্ষাগত যে পরিবেশ, সেই পরিবেশ কীরকম হওয়া প্রয়োজন প্রপার লার্নিংয়ের ক্ষেত্রে, যেটা এফেক্টিভ লার্নিংকে সাহায্য করে বা এফেক্টিভ লার্নিংয়ে হতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এমন স্ট্রাকচার বা সাইজ অফ ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের যে স্ট্রাকচার সেটা শিখনের উপযোগী হতে হবে এবং সেই স্ট্রাকচার এমন হবে যেখানে যাতে সঠিকভাবে একটা হেলদি পরিবেশ থাকে। তার সাথে সাইজ অফ ক্লাসরুম, ক্লাসরুমের সাইজ খুব বেশি ক্রাউডি হওয়া যাবে না বা সেখানে খুব বেশি সংখ্যক যদি ছাত্র থাকে তাহলে সেটা সবাইকে বোঝানো সম্ভব হয় না, কারণ প্রতিটা শিক্ষার্থীর মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে সেটা আগের ক্লাসগুলো ডিসকাস করে বলেছি। সুতরাং এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকার কারণে শিক্ষার্থীর মধ্যে যে শিখন, সেই শিখনটির কম বেশি দেখা যায়, অর্থাৎ অ্যাডভান্স লার্নার্স বা সোলো লার্নার্স। ক্লাসরুমে যদি বেশি সংখ্যক ছাত্র থাকে বা শিক্ষার্থী থাকে বা ছাত্রী থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধাটা কোথায় না, শিক্ষার্থীর সকলের প্রতি শিক্ষকের মনোযোগ দেওয়া সম্ভব নয়, সকলকে মোটিভেট করা বা সকলের ইন্টারেস্ট বা তাদের যে অ্যাটেনশন ড্র করা এটা সম্ভব হয় না, অর্থাৎ সকলের ওপর নজরদারি করাটা টিচার্সের পক্ষে পসিবল হয়ে ওঠে না। তাই ক্লাসরুম যত ছোট হবে সেক্ষেত্রে টিচার্সের যে শিখন, সেই শিখন প্রক্রিয়াটা শিক্ষার্থীর বুঝতে অনেক সুবিধা হবে। যদি কোনো লার্নিং গ্যাপ থেকে থাকে তাহলে শিক্ষক সেই লার্নিং গ্যাপ পূরণ করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারবেন বিভিন্ন রিমেডিয়াল কোচিংয়ের মাধ্যমে। তাই ক্লাসরুমের সাইজ এবং স্ট্রাকচার যেটা লার্নিং বা শিখনকে প্রভাবিত করে। অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট, অর্থাৎ প্রপার সাবজেক্ট থাকতে হবে সিলেবাস বা কারিকুলামের মধ্যে, কারণ প্রতিটা শিক্ষার্থীর নিডস এবং প্রতিটা শিক্ষার্থীর ইন্টারেস্ট আলাদা আলাদা রকমের হয় এবং এই অ্যাকর্ডিং টু নিডস, অ্যাকর্ডিং টু ইন্টারেস্টের ওপর বেসিসে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে করে প্রতিটা শিক্ষার্থীরই তার ইন্টারেস্ট বা মোটিভেশন বজায় রাখতে পারেন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট মেটেরিয়াল টু ফেসিলিটেট দ্য লার্নিং প্রসেস, যেটা বললাম যে প্রপার যদি সাবজেক্ট থাকে, অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট থাকে, সেটি শিক্ষক বা শিক্ষার্থীর যে লার্নিং প্রসেসকে অনেক প্রভাবিত করে। শিক্ষার্থীর ইন্টারেস্ট তৈরি হয় তার পছন্দের সাবজেক্ট পড়ার ক্ষেত্রে বা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। হোম এনভায়রনমেন্ট অফ লার্নার্স, চাইল্ড বা শিক্ষার্থী যে বাড়ির পরিবেশে বড় হচ্ছে, গ্রো আপ করছে, সেই হোম এনভায়রনমেন্ট যথাযথ হতে হবে। সেখানে বাড়ির যারা সদস্য রয়েছেন, তার ফ্রেন্ড বা আরও যারা সদস্য যারা থাকেন তাদেরকেও শিক্ষার্থীকে মোটিভেট করতে হবে। শিক্ষকের যে নিডস সেগুলো তাদেরকে বুঝতে হবে এবং সেই মতো শিক্ষার্থীকে গাইড করতে হবে। এতক্ষণ লার্নিং সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট ডিসকাস করলাম। এরপর ডিসকাস করব অ্যাকুইজিশন সম্পর্কে। অ্যাকুইজিশনের বেঙ্গলি মিনিং হচ্ছে অর্জন। তাহলে অ্যাকুইজিশন কি? হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি
and without any systematic practice is called acquisition। অর্থাৎ অ্যাকিউজিশন বলতে আমরা যেটা বুঝি যে শিশু জন্মের পর সে স্বাভাবিকভাবেই সে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষাকে আয়ত্ত করে নেয়, কোনো প্রকার ব্যাকরণ বা গ্রামাটিক্যাল যে রুলস ছাড়াই। এক্ষেত্রে তাকে কোনো গ্রামাটিক্যাল রুলস শেখানো হয় না, কোনো সিস্টেমেটিক প্র্যাকটিস তাকে করানো হয় না, এগুলি ছাড়াই সে ন্যাচারালি ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করে নেয় এবং সে তার নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে। এই যে ন্যাচারালি কোনো একটি ল্যাঙ্গুয়েজ বলতে নেটিভ ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করে নেওয়া কি বলা হয়? অ্যাকুইজিশন বা অর্জন। অর্থাৎ লার্নিং একটা সিস্টেমেটিক প্রসেস আর অ্যাকুইজিশন সেটা সিস্টেমেটিক নয়, ন্যাচারালি প্রসেস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ হিউম্যানস অ্যাকোয়ার দ্য ক্যাপাসিটি পারসিভ, প্রডিউস অ্যান্ড দ্য ইউজ ওয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমিউনিকেট। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা অর্জন হলো এমন একটি প্রসেস বা প্রক্রিয়া যেখানে ব্যক্তি তার থট ক্রিয়েট করতে পারে, সে কোনো ভাষা বা বাক্য দিয়ে কোনো ভাষা গঠন করতে পারে এবং অন্যের সাথে সে কমিউনিকেট করতে পারে বা অন্যজন কি বলছে সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। এই যে নিজের কথা অন্যকে বলা বা নিজের যে ফিলিংস, নিজের যে ধারণাগুলোকে অন্যজনের সাথে শেয়ার করা, অন্যজনের কন্টেন্ট বা অন্যজনের ইনফরমেশনকে আন্ডারস্ট্যান্ড করার যে ন্যাচারাল প্রসেস, সেই ন্যাচারাল প্রসেসকেই বলা হয় অ্যাকুইজিশন বা অর্জন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইউজুয়ালি রেফার্স টু দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা আগেই বললাম যে এই যে ন্যাচারালি ল্যাঙ্গুয়েজের আত্মীকরণ সেটা শুধুমাত্র ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই পসিবল হয়। অন্যদিকে লার্নিংয়ের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আত্মীকরণ হয়। তাই অ্যাকুইজিশন হলো নেটিভ ল্যাঙ্গুয়েজ আর লার্নিং হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার দেখব যে ডিফারেন্স বিটুইন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, যে লার্নিং এবং অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্য কী। লার্নিং হচ্ছে ফর্মাল, অন্যদিকে অ্যাকুইজিশন ইনফর্মাল। লার্নিংয়ের ক্ষেত্রে একটা সিস্টেমেটিক প্রসেস থাকে যেখানে যে স্কুল এডুকেশন, কলেজ এডুকেশন, এই এডুকেশনগুলো কি ফর্মাল এডুকেশন, একটা সিস্টেমেটিক ওয়ে থাকে। অন্যদিকে অ্যাকুইজিশন যেটা ইনফর্মাল, সেখানে শিশু যে পরিবেশে বড় হয়, যে কমিউনিটিতে বড় হয়, যে হোম এনভায়রনমেন্টে বড় হয়, সেখান থেকেই সে ন্যাচারালি আয়ত্ত করে নেয়। লার্নিং কনসিয়াস প্রসেস, এক্ষেত্রে ব্যক্তিকে সচেতন থাকতে হয়, ব্যক্তির ড্রিল প্র্যাকটিস, ট্রায়াল এরর, এই সমস্ত বা রিপিটেড মেথড, এই সমস্ত কনসিয়াস প্রসেসের মাধ্যমেই লার্নিং পসিবল হয়। অন্যদিকে অ্যাকুইজিশন হচ্ছে সাবকনসিয়াস প্রসেস, এটি ব্যক্তির ক্ষেত্রে সচেতন হতে হয় না, বাই ন্যাচারালি ব্যক্তি এগুলোকে আয়ত্ত করে নেয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে শিখনের প্রয়োজন হয়, অন্যদিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাকুইজিশন হয়। কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ড স্টক বাড়াতে হয়, গ্রামাটিক্যাল রুলস শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, তারপরেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করা যায়। অন্যদিকে মাতৃভাষা আয়ত্তকরণের ক্ষেত্রে এই ধরনের কোনো প্র্যাকটিসের প্রয়োজন হয় না। লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে এক্সপিরিয়েন্স গেইন করতে হয় বাই প্র্যাকটিস। অন্যদিকে অ্যাকুইজিশন হচ্ছে একটা ইনেট ক্যাপাসিটি ব্যক্তির মধ্যেই থাকে, অর্থাৎ ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তার মধ্যে একটা ব্রেন ক্যাপাসিটি অলরেডি এক্সিস্ট করে, সেই ব্রেন ক্যাপাসিটি ধীরে ধীরে ভাষাকে বাই ন্যাচারালি সেটা আয়ত্ত করে নেয়। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন চিলড্রেন, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্রয়োজন কেন শিশুর জন্য। প্রথমেই হচ্ছে কমিউনিকেশন, যে ব্যক্তি বা শিশু তার নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, কারণ ভাষা ছাড়া ব্যক্তি তার মনের ভাবকে প্রকাশ করতে পারে না। সুতরাং কমিউনিকেশন বিটুইন পিপিল হু নো ইচ আদার অ্যান্ড রেসপেক্ট ইচ আদার, অর্থাৎ দুজন ব্যক্তি যারা পারস্পরিক নিজেদের মধ্যে কমিউনিকেশন করে এবং একে অপরের যে চিন্তা ভাবনা, থট প্রসেস,
তাদের ইমোশনস ফিলিংসগুলোর যথাযথ মর্যাদা দেয়। এক কথায় দুই ব্যক্তি অর্থাৎ সেন্ডার এবং রিসিভার এর মধ্যে যে সোশ্যাল রিলেশন তৈরি হয় সেটা সম্ভব হয় ল্যাঙ্গুয়েজ বা ভাষার দ্বারা। তাই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আবশ্যিক প্রয়োজন। আন্ডারস্ট্যান্ড থিংস অ্যারাউন্ড দেম, তার পারিপার্শ্বিক পরিবেশে কি ঘটছে সেগুলো সম্পর্কে তার আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। কারণ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ব্যক্তির মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। তাই পারিপার্শ্বিক পরিবেশ বা পারিপার্শ্বিক যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেগুলো সম্পর্কে তার যে আন্ডারস্ট্যান্ডের জন্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্রয়োজন। থ্রু ল্যাঙ্গুয়েজ চাইল্ড এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যান্ড কমিউনিকেট উইথ আদার্স, অর্থাৎ ভাষার মাধ্যমে শিশু তার নিজের অনুভূতিগুলোকে সে এক্সপ্রেস করে, বহিঃপ্রকাশ করে এবং পাশাপাশি অন্যজনের সাথে সে কমিউনিকেট বা সামাজিক একটা যোগাযোগ বজায় রাখে। থ্রু ল্যাঙ্গুয়েজ চাইল্ড এক্সপ্রেস নিউ আইডিয়াজ অ্যান্ড কমপ্লেক্স ম্যাটার অলসো, পাশাপাশি আগেই ডিসকাস করেছি যে ল্যাঙ্গুয়েজ থট প্রসেসকে ত্বরান্বিত করে বা ল্যাঙ্গুয়েজের কারণেই ব্যক্তি থট ক্রিয়েট করতে পারে, মেন্টাল যে প্রসেসগুলোকে মুভ করতে পারে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে নিউ আইডিয়া, সেই আইডিয়াগুলোকে এক্সপ্রেস করে এই ভাষা বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাই শিশুর মধ্যে এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট খুব জরুরি। যে শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সবচেয়ে ভালো হয় সেই শিশুর ইন্টেলেকচুয়াল লেভেল বা যে কগনিটিভ লেভেল অনেক ভালো ডেভেলপ করে। স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্রথম পর্যায়ে হচ্ছে কুইং। 2 থেকে 3 মাসের মধ্যে এই প্রথম স্টেজ লক্ষ্য করা যায়। এই প্রথম স্টেজে দেখা যায় যে শিশু সেখানে যে ভাওয়েল ফর্মগুলো রয়েছে সেগুলোকে কি করে না রিপিটেড করে। এই ভাওয়েল ফর্মকে রিপিটেড ওয়েতে সাউন্ড প্রডিউস করে এবং তার মাধ্যমে সে তার মনের ভাবকে প্রকাশ করার চেষ্টা করে। ব্যাবলিং ফেজ, অর্থাৎ 6 মাসের মধ্যে দেখা যায় যে শিশু তখন আর শুধুমাত্র ভাওয়েল ফেজগুলো রিপিটেড করে না, ভাওয়েল প্লাস কনসোনেন্ট সেগুলোকে পারস্পরিক যুক্ত করে তারা তাদের সাউন্ড প্রডিউস করে এবং কিছু বলার চেষ্টা করে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই দুটি ফেজই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্লি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলি দেখা যায়। ওয়ান ওয়ার্ড স্টেজ, প্রথমে তারা একটা করে শব্দ তারা তৈরি করতে শেখে। 1 বছর বয়সে, 1.5 বছর বয়সের মধ্যে 2টি করে শব্দ তারা জুড়তে শেখে এবং 2 বছর বয়সে তারা টেলিগ্রাফিক স্পিচ বা তারা কোড করে কোনো কিছু বলতে শেখে। অর্থাৎ তারা পুরোটা কি বলতে চাইছে সেটা পুরোটা না বলে কিছুটা অংশ বলে সেটা বোঝানোর চেষ্টা করে যে তারা কিছু বলতে চাইছে, অর্থাৎ সে তার নিডস বা তার প্রয়োজনগুলিকে বলার চেষ্টা করে শর্ট ওয়েতে। এক কথায় শর্ট ওয়ে। গ্রামার, 2.5 বছরের পর আস্তে আস্তে তার মধ্যে গ্রামাটিক্যাল যে রুলস তার বেসিসে সে বাক্য তৈরি করে বলার চেষ্টা করে এবং তার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ধীরে ধীরে বিকাশ ঘটে। ধীরে ধীরে শিশুর মধ্যে একদিকে যেমন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ হয়, পাশাপাশি শিশুর ভোকাবুলারি ইমপ্রুভ করে। যখন শিশু প্রথম স্কুলে যায় তখন অ্যারাউন্ড 2000-এর মতো তার ওয়ার্ড স্টক থাকে এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সাথে সাথে শিশুর ভোকাবুলারি ইমপ্রুভ করে এবং 14-15 বছর বয়সে এসে শিশুর মধ্যে 1 লাখ বা 1 লক্ষর মতো তার ভোকাবুলারি স্টক তৈরি হয়ে যায়। এইভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের পাশাপাশি ভোকাবুলারি ইমপ্রুভ হয়ে যায় শিশুর মধ্যে। স্ট্র্যাটেজি টু ইনক্রিজ ভোকাবুলারি, অর্থাৎ শিশুর যে ভোকাবুলারি ইমপ্রুভ করার ক্ষেত্রে কী পদ্ধতি নেওয়া যেতে পারে যেখানে শিশু তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা তার যে ল্যাঙ্গুয়েজের ওপর প্রফিসিয়েন্সি অনেক বেশি হতে পারে। যেমন টকিং অ্যান্ড রিডিং আর ভেরি গুড সোর্স অফ ভোকাবুলারি ডেভেলপমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে তাকে বলার সুযোগ দিতে হবে এবং তাকে রিড করাতে হবে। এই টকিং এবং রিডিং যেটি শিশুর মধ্যে ভোকাবুলারিকে ইমপ্রুভ করতে পারে। টক টু দ্য চাইল্ড অ্যাবাউট হিজ বা হার
ডে অ্যাট স্কুল অ্যান্ড হিজ বা হার ইন্টারেস্ট। অর্থাৎ শিশুর সাথে প্রতিদিন গল্প করতে হবে, তাকে বলার সুযোগ দিতে হবে, তার যে লাইফ এক্সপিরিয়েন্স, ডে টু ডে যে অ্যাক্টিভিটিগুলি এবং তার বেসিসে সে কী এক্সপিরিয়েন্স গেন করেছে সেগুলো তাকে বলার সুযোগ দিতে হবে। এবং তার ফলে কী হয় না, তার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয়, তার মধ্যে স্পিকিং পাওয়ার তৈরি হয়, তার মধ্যে ভোকাবুলারি ইমপ্রুভ করে। তাই ভোকাবুলারি ইমপ্রুভ করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। চিলড্রেন নিড টু হেয়ার এ ওয়ার্ড রিপিটেডলি। অর্থাৎ শিশুকে কোনো একটা নতুন শব্দকে সে রিপিটেডলি বা বারে বারে তাকে শোনাতে হবে, বা তার যে শোনার অভ্যাস সেই অভ্যাসটা তৈরি করতে হবে, তবে তার মধ্যে ভোকাবুলারি ইমপ্রুভ করবে। কনসেপ্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। এতক্ষণে লার্নিং এবং অ্যাকুইজিশনের যে বেসিক কনসেপ্ট সেটা সম্পর্কে ডিসকাস করলাম। এবারে লার্নিং এবং অ্যাকুইজিশন সম্পর্কে যে মনোবিদদের যে তত্ত্ব, সেই তত্ত্বগুলো নিয়ে সংক্ষেপে ডিসকাস করছি। পিয়াজে কনসেপ্ট। পিয়াজে তিনি বলেছেন যে লার্নিং স্টার্ট উইথ অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। সিডিপির যে ক্লাস, সেখানে পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, সেটা প্লেলিস্টে ভিডিও আছে, সেখানে তোমরা ডিটেলস ডিসকাস পাবে, সেখান থেকে পিয়াজের তত্ত্বটা ভালো করে বুঝে নিতে পারবে। এখানে শর্ট ডিসকাস করে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে অ্যাডাপ্টেশন মিন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া, এক কথায় অভিযোজন যেটা, সেটি হলো অ্যাডাপ্টেশন। পিয়াজে তিনি বলেছেন যে ব্যক্তি প্রথমে অ্যাসিমিলেশন করে। অর্থাৎ অ্যাসিমিলেশন কি না, ব্যক্তির মধ্যে কিছু এক্সিস্টিং নলেজ থাকে এবং তারপরে সে কিছু নতুন নলেজ নেয়, এবং এই যে এক্সিস্টিং নলেজ এবং নতুন নলেজ গেইন করে ধীরে ধীরে ব্যক্তি তার নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। ব্যক্তির যে জ্ঞান ভাণ্ডার বা ব্যক্তির মধ্যে যে এক্সিস্টিং নলেজ, তাকে তিনি স্কিমা বলেছেন। এই অ্যাসিমিলেশন বা নিউ ইনফরমেশন, নিউ নলেজ, নিউ স্কিলগুলি কী করে না, ব্যক্তির জ্ঞান ভাণ্ডার বা ব্যক্তির যে এক্সিস্টিং স্কিল বা নলেজকে বৃদ্ধি করে। তাহলে অ্যাসিমিলেশন বলতে আমরা কি বুঝলাম? অ্যাসিমিলেশন মিন নিউ নলেজ, নিউ স্কিল। আর অ্যাকোমোডেশন মিন ব্যক্তি যে নিউ নলেজ বা নিউ স্কিল বা নিউ ইনফরমেশান গেন করলো, সেগুলোকে নিয়ে ব্যক্তির যে এক্সিস্টিং নলেজ থাকে, অর্থাৎ পূর্ব যে জ্ঞান থাকে, পূর্ব যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকে, সেটার সঙ্গে যখন দ্বন্দ্ব তৈরি হয়, তখন ব্যক্তি কী করে না, নতুন নলেজ বা নিউ ইনফরমেশনকে প্রয়োজন মতো পরিবর্তন করে সে তার স্কিমার মধ্যে যুক্ত করে নেয়। এই যে পরিবর্তন করে নিজের মধ্যে যুক্ত করা বা স্কিমার মধ্যে অন্তর্ভুক্ত করা, সেটাই হলো অ্যাকোমোডেশন। এই অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন মিলেই তৈরি হয় অ্যাডাপ্টেশন। তাহলে লার্নিংয়ের প্রথম স্টেজে পিয়াজে বলতে চেয়েছেন যে ব্যক্তি প্রথমে অ্যাসিমিলেশন করে, ফার্স্ট স্টেজ, যেখানে নতুন ইনফরমেশন গেইন করে, নিউ এক্সপিরিয়েন্স বা নতুন যে জ্ঞান, সেই জ্ঞান সে আয়ত্ত করে নেয়। পরে তার যে এক্সিস্টিং নলেজ বা পূর্ব জ্ঞান, যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তার সঙ্গে যদি নতুন জ্ঞান, নতুন অভিজ্ঞতার দ্বন্দ্ব দেখা দেয়, তখন ব্যক্তি কী করে, প্রয়োজন মতো সেটাকে সাজিয়ে নেয় বা প্রয়োজন মতো সেটাকে পরিবর্তন করে নিয়ে সে তার স্কিমার মধ্যে অন্তর্ভুক্ত করে, এবং এই অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের দ্বারাই অ্যাডাপ্টেশন সংগঠিত হয়। থ্রু অ্যাসিমিলেশন দ্য লার্নার্স টেক্স দ্য ইনফরমেশন অ্যান্ড চেঞ্জ ইট টু মেক ইট সুটেবল ফর হিম। যেটা বললাম যে নিউ ইনফরমেশনকে ব্যক্তি নিজের প্রয়োজন মতো পরিবর্তন করে নেয় এবং সেটাকে অ্যাডাপ্টেশন করে নেয়। এরপর দেখব ভাইগটস্কির কনসেপ্ট। ভাইগটস্কি সোশ্যাল ইন্টারাকশনের ওপর তিনি জোর দিয়েছেন। তিনি বলেছেন যে সোশ্যাল ইন্টারাকশন প্লেড ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কগনিশন। অর্থাৎ ব্যক্তির যে কগনিশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর তিনি কমিউনিটির ওপর বিশেষভাবে জোর দেন। তিনি বলেন যে কমিউনিটি প্লেজ রোল ইন প্রসেস অফ মিনিং মেকিং
লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সাইকোলজিক্যাল ফাংশনস, অর্থাৎ ব্যক্তির মধ্যে যে সাইকোলজিক্যাল ফাংশনগুলি রয়েছে সেই সাইকোলজিক্যাল ফাংশনগুলি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমিউনিটি, সোশ্যাল ইন্টারাকশান বা সোশ্যাল প্রসেস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ ব্যক্তির হায়ার মেন্টাল প্রসেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, এই যে সোশ্যাল ইন্টারাকশান, কমিউনিটি এবং সোশ্যাল প্রসেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যাভলভ কনসেপ্ট, প্যাভলভ লার্নিংয়ের ক্ষেত্রে তিনি ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের কথা বলেছেন। ক্লাসিক্যাল কন্ডিশনিং ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড অটোমেটিক টাইপ অফ লার্নিং থ্রু স্টিমুলাস রেসপন্স প্রসেস, অর্থাৎ ব্যক্তি বাইরে থেকে কোনো স্টিমুলাস পায় এবং তার বেসিসে সে রেসপন্স করে এবং সেইভাবেই ব্যক্তি ধীরে ধীরে কোনো নতুন জিনিসকে আয়ত্ত করে নিতে পারে। এবং এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এক প্রকার হ্যাবিট ফরমেশন বা অভ্যাসগত যে গঠন বলা যেতে পারে, কারণ হিউম্যানস লার্নস ডিউ টু সাম স্টিমুলাস, অর্থাৎ ব্যক্তি এক্সটার্নাল কোনো স্টিমুলাস বা এক্সটার্নাল কোনো ফোর্স যদি পায় তাহলে তার লার্নিংটা অনেক ক্ষেত্রে পসিবল হয়ে যায়। কনসেপ্ট অফ চমস্কি, নম চমস্কি তিনি বলেছেন যে প্রতিটা ব্যক্তির মধ্যে একটা যে ইনার ক্যাপাসিটি থাকে, অর্থাৎ শিশু জন্ম নেয় একটা পাওয়ারফুল ব্রেন নিয়ে, তাই শিশু যখন ধীরে ধীরে বড় হয় কোনো প্রকার প্র্যাকটিস ছাড়াই, কোনো প্রকার লার্নিং ছাড়াই সে তার নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করে নেয়। এই যে শিশুর মধ্যে যে ইনার ক্যাপাসিটি বা যে ইনেট অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি হলো ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস, যাকে তিনি বলেছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজেশন ডিভাইসও বলেছেন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজেশন ডিভাইসও হলো যে শিশুর মধ্যে ইনেট ক্যাপাসিটি বা তার মধ্যে অভ্যন্তরীণ একটা ক্ষমতা যেটি জন্ম থেকে বাই বর্ন তার মধ্যে থেকে থাকে, যার দরুন শিশু ভাষার আয়ত্ত করে নেয় বা কোনো ল্যাঙ্গুয়েজকে সহজেই আয়ত্ত করে নিতে পারে। ইট হেল্পস চিলড্রেন ইন র্যাপিডলি লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি কি করে না শিশুকে তার ভাষার আত্মীকরণে সাহায্য করে। অল চিলড্রেন আর বর্ন উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তিনি বলছেন যে শিশু জন্মের পর থেকেই তার মধ্যে ভাষার বিকাশ শুরু হয়ে যায়। সে কোনো প্রকার গ্রামাটিক্যাল যে রুল সেগুলো না শিখেই সে বাক্য গঠন করতে পারে। এই যে গ্রামাটিক্যাল রুল না শিখে বাক্য গঠন করতে পারা কারণ হিসাবে তিনি বলেছেন যে ইউনিভার্সাল গ্রামার বা ইউজি, অর্থাৎ শিশুর মধ্যে এই ইউনিভার্সাল গ্রামার অলরেডি থেকেই থাকে, যার দরুন কোনো প্রকার গ্রামাটিক্যাল রুল না শিখেই শিশু বাক্য গঠন করতে পারে এবং ধীরে ধীরে তার মধ্যে ভাষার বিকাশ ঘটে। সে নিজের মনের ভাবকে অন্যজনের কাছে প্রকাশ করতে পারে, অন্যজনের ভাবনা চিন্তাকে সে আন্ডারস্ট্যান্ড করতে পারে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন টপিকটির আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।